বাংলাদেশের রাজনীতি থেকে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মাইনাস করা যাচ্ছে না। ঘুরে ফিরে তার কথাই আসছে। তিনি যা কিছু করছেন, করার চেষ্টা করছেন বা তাকে কেন্দ্র করে যখন কোনো কথা বলছেন অন্য কেউ, অমনি সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। এজন্য আমরা সবাই পক্ষে কিংবা বিপক্ষে, ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে হোক, জেনে হোক কিংবা না জেনে হোক, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বারবার শেখ হাসিনাকে সামনে নিয়ে এসেছি বা আসছি। সবাই শেখ হাসিনার কথা শুনতে চায়। শেখ হাসিনা জুলাই জাদুঘরে, সেখানে লাল টেলিফোন তুলে সাধারণ আমজনতা তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার সঙ্গে কথা বলো। তো তারা কথা বলছে, আপা কেমন আছেন, ডিসেম্বরে আসবেন নাকি, শরীর স্বাস্থ্য কেমন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন কেন। মানে এই সকল কথাবার্তা যে স্ক্রিপ্ট লিখিত এবং শেখানো, এটা একটা তেলাপোকাও বুঝতে পারে। কিন্তু টিকিট কেটে ৫০ টাকার টিকিট কেটে লোকজন সেখানে যাচ্ছেন এবং এই ধরনের কথাবার্তা বলে মূলত শেখ হাসিনাকে লাইমলাইটে আনা হচ্ছে। যারা করছেন তারা হয়তো মনে করছেন এই কাজ করলে শেখ হাসিনার খুব অপমান হবে, মানুষজন বাহাবা দেবে, কিন্তু আলটিমেটলি এ সকল কথাবার্তায় ঘুরে ফিরে শুধু শেখ হাসিনা প্রসঙ্গ আসছে এবং তার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। তদ্রূপ এই যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনটি করলেন, এই সংবাদ সম্মেলন নিয়ে পুরো ১ সপ্তাহেরও বেশি সময় ধরে করার আগে, মানে সংবাদ সম্মেলন করার আগে পুরো ১ সপ্তাহ জুড়ে শুধুমাত্র বিতর্ক। তিনি কি জীবিত না মৃত? তিনি কি শুধু অডিও বার্তা দেবেন নাকি ভিডিও বার্তা দিবেন? তারপর কেন এই সময় এই কাজটি তার করা দরকার? কি তিনি বলতে চান? তারপর বিদেশে বসে কেন এই সমস্ত জিনিসপত্র করছেন? এরকম হাজারো প্রশ্ন আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এবং সেই সংবাদ সম্মেলনের একদম আগে বা ১ দিন ২ দিন আগে মোটামুটি প্রচার হয়ে গেল যে তিনি আগের মতোই আগে রেকর্ড করা তার যে বক্তব্য, সে বক্তব্য তিনি দেবেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে তার এই সংবাদ সম্মেলনটি ছিল একটি মাল্টি ডাইমেনশনাল, যা অতীতে কখনো তিনি করেননি। তার একটি ভাষণ ছিল, সম্ভবত সেটি রেকর্ডেডও হতে পারে, সরাসরি হতে পারে, কিংবা ধরুন সেটি লিখিত হতে পারে। তার একটা ভাষণ ছিল। এই ভাষণটা তিনি ইচ্ছা করে দিয়েছেন যেন লোকজন বিতর্ক করার সুযোগ পায় এবং লোকজন প্রথমে মনে করে যে তিনি এটা রেকর্ডের ভাষণ দিয়েছেন। কিন্তু যখন তাকে সরাসরি প্রশ্ন করা হলো, কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে না দিয়ে খুব কৌশল করে বললেন যে এই বিষয়টি আমার ছেলে বলবে। আবার কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে দিলেন। তার বক্তব্য দিতে গিয়ে তিনি হেসেছেন রীতিমতো। অন্য সময়ের মতো তিনি কাঁদেননি। তার আচার আচরণ, চালচলন, কথাবার্তায় দৃঢ়তা ছিল এবং পুরো ভাষণটির মধ্যে এবং তার বক্তব্যের মধ্যে এটি যে কোনো এআই নির্মিত নয়। তিনি যে সরাসরি কথা বলছেন, এটি প্রমাণ করার একটা সর্বোচ্চ চেষ্টা তার ছিল। আপনারা জানেনই যে এখন আমি একটু ধীরে, ধীরে কথা বলছি, কিন্তু খুব ফ্লুয়েন্টলি যখন আমাকে কেউ প্রশ্ন করে, আমি যেমন এখন একা, একা কথা বলছি ধীরে, সুস্থে, আস্তে, আস্তে, এই ভার্সনটি আসলে যেকোনো মানুষ নকল করতে পারবে এআই দিয়ে। কিন্তু টেলিভিশনে যখন আমি বক্তব্য দেই বা আমাকে যখন কোনো প্রশ্ন করে কেউ, অথবা ওটার কাউন্টারে আমি যে তাৎক্ষণিক জবাব দেই, এটি কোনো অবস্থাতেই এআই দ্বারা সম্ভব নয়। ২ নম্বর হলো যে মানুষ যে স্বাভাবিক গতিতে হাসে ইন জেনারেল, এটা কখনোই এখনো পর্যন্ত কোনো রোবট এটা তৈরি করতে পারেনি। রোবট হাসতে পারে বা হাসার শব্দ করতে পারে, কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে,
শেখ হাসিনা জানতেন যে তাকে নিয়ে কী ধরনের বিতর্ক হবে, লোকজন কী ধরনের কথাবার্তা বলবে, ফলে সেই কথার একটি বৈজ্ঞানিক, একটি জিওমেট্রিক মানে জ্যামিতিক এবং একটি ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক তিনি ব্যাখ্যা দাঁড় করানোর জন্য তার সেই পুরো সংবাদ সম্মেলনটিকে তিনি একটি ভার্সেটাইল সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনটিতে তিনি এমন কিছু গোমর রেখেছেন, ফাঁক রেখেছেন, ফোকর রেখেছেন যেন মানুষ প্রশ্ন করতে, সন্দেহ করতে এবং কল্পনা করতে, আওয়ামী লীগকে নিয়ে কল্পনা করতে মানুষ উদ্বুদ্ধ হয়। এটি তার একটা রাজনৈতিক পলিসি। প্রথমত এখানে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা ছিলেন না। লোকজন প্রশ্ন করবে কেন ছিলেন না? তাহলে কি তারা শেখ হাসিনার সঙ্গে নেই, নাকি শেখ হাসিনা তাদেরকে মাইনাস করেছে, ইত্যাদি নানা প্রশ্ন। হোয়াট এভার মেবি, কিন্তু এটা শেখ হাসিনা চেয়েছেন। তরুণদের মধ্যে কতগুলো অজনপ্রিয় মুখ, ভীষণ রকম অজনপ্রিয় মুখ, যারা ক্ষমতার সময়টাতে কেউ সজীব ওয়াজেদ জয়ের কথা বলে, কেউ অন্য কোনো কারণে ভীষণ রকম বিতর্কিত ছিলেন, অপ্রিয় ছিলেন, অজনপ্রিয় ছিলেন এবং এখনও আছে। বলতে গেলে তাদের কাউকে এখানে সম্পৃক্ত করা হয়নি। এখানে সাকিব আল হাসানকে আনা হয়েছে, যদিও সাকিব আল হাসান একেবারে নন পলিটিক্যাল। বাংলাদেশে তার গুরুত্ব অ্যাজ এ পলিটিশিয়ান নেই বললেই চলে, এবং তার কথাবার্তা, আচার আচরণ অনেকটা শিশু সুলভ। কিন্তু বিশ্ব ক্রিকেটের অঙ্গনে তার যে অবদান এবং তার যে ভূমিকা, এখানে এই পর্যায়ের অলরাউন্ডার মানে ক্রীড়া জগতে, মানে স্পোর্টস ওয়ার্ল্ডে সাকিব আল হাসানের মতো এই মুহূর্তে দ্বিতীয় কোনো স্টার নেই। তো কাজী তার সেই যে স্টারশিপটি, এটি শেখ হাসিনা ব্যবহার করতে চেয়েছেন এবং সফলভাবে ব্যবহার করেছেন। এবং সাকিব আল হাসানকে ব্যবহার করার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে বা হবে, এটার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং সেই ঘটনাগুলো ঘটেছে। তরুণদের মধ্যে তিনি মেয়র মহিউদ্দিন সাহেবের ছেলে মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী, তাকে লাইমলাইটে নিয়ে এসেছেন। লাইমলাইটে নিয়ে এসেছেন এর মাধ্যমে তিনি আসলে সামনের একটা ভিশন যে তিনি কী ধরনের তরুণদেরকে সামনে টানতে চাচ্ছেন, রাজনীতিতে সম্পৃক্ত করতে চাচ্ছেন, তার একটা পোর্ট্রেট তিনি মহিবুল হাসান চৌধুরীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। অন্যদিকে জয়কে তিনি যে রাজনীতিতে আনতে চান এবং জয়ও রাজনীতিতে আসতে চান, এবার এই বক্তব্যের মাধ্যমে সেটা মনে হলো। জয় সবসময় অনেকটা বহেমিয়ান টাইপের, মানে টাকা পয়সা, অনেকে যে যাই বলুক তার বিরুদ্ধে বদনাম, কিন্তু বেসিক্যালি ব্যবসা বাণিজ্য করা, টাকা সঞ্চয় করা, তারপরে শেষে খুব ভোগ বিলাসে সেই টাকা পয়সা খরচ করা, এই জিনিসগুলো আমরা সাধারণত দেখিনি তাকে। কিংবা তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে, হয়তো একাধিক প্রেমের ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক হিউম্যান বডি মাইন্ড অনুযায়ী যা হওয়ার তাই। কিন্তু নারী নিয়ে, যৌনতা নিয়ে যে বিকৃত রুচি, অন্যের বউয়ের সঙ্গে রাত কাটানো, বন্ধুবান্ধবের স্ত্রীদেরকে নিজের বিছানায় নিয়ে নেওয়া, হলিউড বলিউডের বিভিন্ন নায়িকাদেরকে শয্যাসঙ্গী করা, টাকার বিনিময়ে তাদেরকে ভোগ করা, হানি ট্র্যাপ বলতে যেটি বোঝায়, এই বিষয়গুলো আসলে জয়ের বিরুদ্ধে কখনো ওঠেনি। বাংলাদেশের একটা নায়িকাকে কেন্দ্র করে পুতুলের হাজব্যান্ডকে নিয়ে নানা রকম বদনাম, মাশরুরকে নিয়ে আর বাংলাদেশের একজন কথিত সুন্দরী নায়িকাকে নিয়ে নানা রকম স্ক্যান্ডাল রয়েছে। তো এই স্ক্যান্ডালটি জয় সম্পর্কিত হতে পারত, তাকে নিয়েও তো বলা হতে পারতো যে সে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে এই কাজ করেছে, তারপর সেই রশ্মিকা মান্দানার সাথে এই কাজ করেছে, এগুলো তো বলতে পারতো, কিন্তু এই জিনিসগুলো আসলে আসেনি। সে তার মতো আছে, তার মতো চলছে এবং সে রাজনীতি নিয়ে কখনোই আগ্রহ দেখায়নি। কিন্তু এবারের এই সম্মেলনটির মাধ্যমে মোটামুটি যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, ইট মিনস সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসছেন এবং ওয়াজেদ মানে সজীব ওয়াজেদ জয় তিনি নিজেও আসতে চাচ্ছেন। এই হলো মোটামুটি ফ্যাক্ট। এখন এই ফ্যাক্ট নিয়ে বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে।
প্রথম আলোচনাটা হলো যে এই অনুষ্ঠানটি সাজানো, যাদেরকে আনা হয়েছে, ভাড়া করে আনা হয়েছে, অনুগত বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে একটি অনুগত সাংবাদিক শ্রেণী তৈরি করে ফেলেছিলেন, ওরকম একটা সাংবাদিক শ্রেণী তিনি সেখানে তৈরি করে ফেলেছেন। বিশ্ব গণমাধ্যম থেকে ভাড়া করা সাংবাদিকদের এনে তিনি এই কাজগুলো করেছেন। এই কথাগুলো একদল বলছে। আরেক দল বলছে শেখ হাসিনা আসলে মারা গেছেন, তার কোনো অস্তিত্ব নেই এবং বাংলাদেশে শেখ হাসিনার অনেক আত্মীয়-স্বজন এখন মানে শেখ হাসিনার জামানাতে তারা ভালো, ভালো পদে ছিলেন। একটু দূরের আত্মীয়, কিন্তু শেখ হাসিনা তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। তো সেই মানুষগুলো ক্রোধের বশে হোক কিংবা পিঠ বাঁচানোর জন্য হোক, কিংবা ওই মানুষগুলো খুব অল্প সময় তারা পেয়েছিল, অল্প সময়ের মধ্যেই যত রকম ২ নম্বরি কাজ আছে, সব ২ নম্বরি কাজগুলো তারা করেছে। নদী দখল, খাল দখল, তারপরে ভূমি দখল থেকে শুরু করে সরকারি জমি নিজের নামে লিখে নেওয়া, এই কাজগুলো তারা করেছেন এবং এই কাজগুলো করার জন্য রীতিমতো কোম্পানি গঠন করে ফেলেছিলেন। তো এরকম অনেকগুলো মানুষ আছেন যারা এখন নিজেরাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা মূলত মরে গেছে, ২ মাস আগে মরে গেছে। কোথায় দাফন কাফন করা হচ্ছে বা হয়েছে এগুলো বলে দেওয়া হয়েছে এবং কয়জন লোক সেখানে ছিল ইত্যাদি ইত্যাদি। ভাগ্য ভালো এখন পর্যন্ত তারা কেউ বলেনি যে তাকে হিন্দু রীতিতে চিতায় নেওয়া হয়েছে এবং তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার যে দেহ এটা ভস্ম করে দেওয়া হয়েছে, এই কথাটা এখনো পর্যন্ত কেউ বলেনি। তো এরকম একটা গ্রুপ রয়েছে। তারপরে তার ভয়েস, সে যে কথাগুলো বলেছে এটা এআই নির্মিত। এরপরে আবার তিনি কেন মুখ দেখালেন না, এজন্য তার একটা ছবি ভীষণ রকম, মানে ভারতের যে রাষ্ট্রপতি আছে সেই যে দলিত সম্প্রদায় থেকে, তার ছবির অনুকরণে কালো কুচকুচে বয়স্ক একজন মহিলা, সমস্ত মুখের চামড়াগুলো একেবারে কুঁচকে গেছে। তো এরকম শেখ হাসিনার একটা ছবি তৈরি করে, এআই দিয়ে তৈরি করে বলা হচ্ছে যে এই চেহারাটা তার আসলে এইভাবে নষ্ট হয়ে গেছে, এই চেহারা তিনি আসলে দেখাতে চাচ্ছেন না। ভীষণ রকম, যেটা মেকআপ দিয়েও মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, মেকআপ দিয়েও এই চেহারাটা ভালো করা যাচ্ছে না। এই কারণে শেখ হাসিনা জনসম্মুখে আসেননি। এখন ঘটনা যাই হোক না কেন, আমরা এই যে আলোচনা করছি, আমরা কথা বলছি, আমাদের এই কথার কারণে সরকার উত্তেজিত হচ্ছে, অস্থির হচ্ছে, বিভিন্ন জায়গাতে রেড অ্যালার্ট জারি হচ্ছে, বিভিন্ন জায়গাতে সতর্কতা গ্রহণ করা হচ্ছে এবং এই শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে মহিবুল হাসানের চৌধুরীর বাড়িতে আগুন লাগছে, সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আবার সেই আগুনের খবর সারা দুনিয়ার মিডিয়াতে চলে আসছে। বাংলাদেশ সরকার খুব রাগ করেছে ভারতের উপর, কেন ভারত এই শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একবার বলছেন, কোথায় শেখ হাসিনা? শেখ হাসিনার নামে কেউ আসে নাকি? শেখ হাসিনা কেউ আসে তার ছবিকে দেখা গেছে? ইট মিনস তিনি তো জীবিত নন, বা এটা এআই নির্মিত। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? ভালো কথা। এই কথা যেভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, একই সময় আবার তার পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারকে, ভারত সরকারকে সেই সতর্কতা, মানে যাকে বলা হয় চিঠি তাকে দেওয়া হলো, নিজেদের ক্রোধের কথা বলা হলো, ক্ষোভের কথা বলা হলো এবং যা মুখে আসে সেইভাবে তারা বলল, বলে আবার সেটা ফেসবুকে দেওয়া হলো এবং সেই চিঠি আরও শানিত করার জন্য, আরও তাপিত করার জন্য ৯ বার নাকি সেই চিঠি সংশোধন করা হয়েছে। তো এই যা কিছু করা হচ্ছে সবই আসলে শেখ হাসিনার কল্যাণে, বদৌতে